আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বায়োলজিক্যাল সায়েন্সের পরবর্তী পেজ নম্বর SC55 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। আগে 3টি প্রশ্নপত্র আমাদের আলোচনা করা হয়েছে এবং তার প্লেলিস্ট বানানো আছে, তো যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন, আচ্ছা প্রথমে এখানে 2 মার্কসেরগুলো আছে, এগুলো শেষে করব। আগে MCQগুলো তার মানে শেষের দিকে আছে, তো সেগুলো আগে করে নেব। তাহলে এখানে প্রথম কি, যে কোন শৈবালে সপুষ্পক উদ্ভিদের ন্যায় ডিপ্লন্টিক জীবনচক্র সম্পন্ন হয়। এই ডিপ্লন্টিক জীবনচক্র বলতে এটা কার কথা বলছে? এটা হচ্ছে কি জনুক্রম। তাহলে কি বলছে? যে সপুষ্পক উদ্ভিদের ন্যায়। কিরকম সপুষ্পক উদ্ভিদের ন্যায়? কিরকম বলছে? ডিপ্লন্টিক মানে কি? যে আমরা জানি যে N আর 2N এই দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, তাকে আমরা কি বলবো? জনুক্রম। আর সেখানে যদি এই 2N দশাটা প্রধান হয়, তাহলে তখন তাকে কি বলবো? তখন তাকে ডিপ্লন্টিক জনুক্রম বলবো। আর যদি দেখা যায় N দশাটা প্রধান, তাহলে 2N দশাটা প্রধান হলে তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো ডিপ্লন্টিক। আর যদি দেখা যায় N দশা প্রধান, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো হ্যাপ্লন্টিক জনুক্রম। আর যদি N সমান সমান 2N দুই দশাই যদি সমানভাবে গুরুত্বপূর্ণ হয়, তাহলে তখন তাকে কি বলবো? হ্যাপ্লোডিপ্লন্টিক জনুক্রম। তাহলে এখানে কি আছে? প্রথমে ক্লামাইডোমোনাস, এর যদি দেখা যায় তাহলে এর জনুক্রম কীরকম হবে? এর জনুক্রম হবে হ্যাপ্লন্টিক। জানতে চেয়েছে কি? ডিপ্লন্টিক। পরবর্তী কি রয়েছে? ফিউকাস। এই ফিউকাসের দেখা যাবে কি? ডিপ্লন্টিক জনুক্রম। তাহলে এখানে দেখা যাবে ডিপ্লন্টিক জনুক্রম। এবার এখানে যদি আমরা স্পাইরোগাইরাতে দেখি, তাহলে এখানেও কি পাবো? হ্যাপ্লন্টিক জনুক্রম। আর যদি দেখি পলিসাইফোনিয়া, তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক জনুক্রম। তাহলে এখানে আমাদের উত্তর কি হলো? উত্তর হলো ফিউকাস। পরের প্রশ্ন দেখব, হার্কোগ্যামি বা যেটাকে বলছি সসঙ্গম রোধী বৈশিষ্ট্য দেখা যায় কোন ফুলে? তাহলে এই যে সসঙ্গম রোধী বা হার্কোগ্যামি, এগুলো কিসের বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে ইতর পরাগযোগের কৌশল। তাহলে ইতর পরাগযোগের কৌশল। তাহলে এগুলো হচ্ছে ইতর পরাগযোগের কৌশল। তাহলে এখানে অপশন হচ্ছে কি? আকন্দ। তাহলে এই আকন্দতেই দেখা যায় হার্কোগ্যামি। তাহলে হার্কোগ্যামিটা কি? যে গঠনগত অস্বাভাবিকতা, যার জন্য কি হবে? যার জন্য ইতর পরাগযোগ হবে। তাহলে তাকেই কি বলবো? তাকে বলবো হার্কোগ্যামি। আর এই আকন্দের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তাহলে আকন্দের ক্ষেত্রে পলিনিয়ামের গঠন, পলিনিয়াম গঠন। তাহলে এই পলিনিয়ামের ফলে কি হচ্ছে?
যে কোনো একটা পতঙ্গ ছাড়া, কোনো একটা পাখি ছাড়া, তো সেই পলিনিয়ামটা কিন্তু যে অপসারিত করতে পারছে না সেখান থেকে, যে রেণুগুলো আছে রেণুগুলো মুক্ত হতে পারছে না, আর মুক্ত না হলে পরাগযোগ ঘটবে না। তো এই ক্ষেত্রে পলিনিয়াম গঠন হচ্ছে, তাহলে একটা অস্বাভাবিকতা। তো তার জন্য কি লাগবে, কোনো পাখি তো সেই পলিনিয়ামটাকে অপসারণ করবে এবং তার ফলে পরাগযোগ সম্পন্ন হবে। তাহলে হারকোগামী বৈশিষ্ট্য দেখা যায় কোন ফুলে, এখানে হবে কি আকন্দ। পরের প্রশ্ন দেখব, গর্ভ নির্ধারক পরীক্ষায় কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা সুনিশ্চিত করে? তাহলে গর্ভাবস্থা সুনিশ্চিত করে, তাহলে এবার এখানে প্রথমেই রয়েছে কি HCS, বা এটা কি আমরা HPL বলি, এটা কি বলি, এটা কি বলি HPL, তাহলে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, বা HCS হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রোপিন। তাহলে এটাকে কি বলছি, হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রোপিন, বা এটা HPL হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। তাহলে এটা অবশ্যই গর্ভাবস্থা সুনিশ্চিত করে না, হ্যাঁ, তবে বলতে পারি কি এটা অমোরা বা প্লাসেন্টা থেকে, অমোরা বা যেটাকে বলছি প্লাসেন্টা থেকে কিন্তু খরিত হয়। তাহলে অমোরা বা প্লাসেন্টা থেকে খরিত হয় HCS, বা যেটা কি বলে HPL হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। লিখিয়ে দিই হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আর হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রোপিন। আর এরপর কি বলতে দেখছি ইস্ট্রোজেন। তাহলে ইস্ট্রোজেন এটা গর্ভাবস্থা সুনিশ্চিত, অবশ্যই ইস্ট্রোজেন করে না। ইস্ট্রোজেন বলতে পারি আমরা কি গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় ইস্ট্রোজেনের জন্য। আর এটা কোথা থেকে খরিত হয়, এটা খরিত হয় গ্রাফিয়ান ফলিকল থেকে, গ্রাফিয়ান ফলিকল। অবশ্যই কর্পাস লিউটিয়াম থেকেও খরিত হয়, কিন্তু প্রধানত গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়। এরপর আছে HCG। HCG এর ফুল ফর্ম কি, এটা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। আর মূত্রে এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনের উপস্থিতি গর্ভাবস্থা সুনিশ্চিত করে। তাহলে এটাই গর্ভাবস্থা সুনিশ্চিত করে। বেশ, আর হচ্ছে কি প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরন যদি দেখি, তাহলে প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হয়, প্রোজেস্টেরন খরিত হয় কর্পাস লিউটিয়াম থেকে, কর্পাস লিউটিয়াম। তাহলে এখানে গর্ভ নির্ধারক পরীক্ষায় কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা সুনিশ্চিত করে, উত্তর হবে কি অপশন সি HCG হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। আর কি দেখব, এই HCG কোথা থেকে খরিত হয়, এটাও তাই প্লাসেন্টা, তাহলে এটাও প্লাসেন্টা থেকে খরিত হয়। পরের প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য? তাহলে প্রথম বলছি কি কন্ডমের ব্যবহার। তাহলে এটা আমরা যদি দেখি, তাহলে এটা সর্বাধিক গ্রহণযোগ্য বিশ্বে, বিশ্বে। আর এখানে টিউবেকটমি যদি দেখি, তাহলে টিউবেকটমি বা ভ্যাসেকটমি দুটোই কি স্থায়ী পদ্ধতি। কার স্থায়ী পদ্ধতি, গর্ভনিরোধকের স্থায়ী পদ্ধতি। বেশ, টিউবেকটমিটা ফ্যালোপিয়ান টিউবকে কাটা হয়, তাহলে এটা কাদের, এটা মহিলাদের, মহিলা। আর এই যে ভ্যাসেকটমি, তাহলে এটা কাদের ক্ষেত্রে করা হয়, এটা পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের।
ভাস ডিফারেন্স কেটে দেওয়া হয় ভ্যাসেক্টমি, আর ফ্যালোপিয়ান টিউব কেটে দেওয়া হয় তাহলে এটা টিউবেক্টমি মহিলাদের ক্ষেত্রে। মৌখিক গর্ভনিরোধক বড়ি, যেটাকে কি বলছি ওসিপিজ, তাহলে এটা কি বলছি ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। তাহলে এটা কত প্রকার হচ্ছে? এটা 2 প্রকার। কি কি? একটাকে বলতে পারি কি প্রোজেস্টেরন অনলি পিল, প্রোজেস্টেরন অনলি পিল, যেটাকে বলছি পিওপি। আর একটা হচ্ছে কি কম্বাইন পিল, কম্বাইন পিল। তাহলে কম্বাইন পিলে কি থাকে? ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরন অনলি পিলে কি থাকে? তাহলে শুধুমাত্র প্রোজেস্টেরন। আর এইগুলো, এই ওসিপিস যেগুলো আছে, এগুলো কি করে? এগুলো ওভিউলেশনে বাধা দেয়, ওভিউলেশন। আর কন্ডমের ব্যবহার, এটা কি? এটা একটা বাধা দানকারী, বাধা দানকারী বা ব্যারিয়ার মেথড। এটা কি করে? শুক্রাণুকে নিষিক্ত হতে বাধা দেয়, শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছাতেই বাধা দেয়। বেশ। আর এই কম্বাইন পিলের উদাহরণ আমরা মনে রাখতে পারি মালা ডি, মালা এন। তাহলে এগুলো কি? এগুলো কম্বাইন পিলের উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর তাহলে এখানে এখানে কোনোটাই কিন্তু এর মধ্যে যেটা এবার সর্বাধিক গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এটা ভারতবর্ষে সর্বাধিক গ্রহণযোগ্য ওভারঅল। কিন্তু শুধুমাত্র যদি আমরা বলতাম যে রুরাল এরিয়ায়, তাহলেও কি হতো? আইইউডি। আর যদি বলতাম মফস্বল অঞ্চলে, মফস্বল, তাহলে কি হতো? তাহলে হতো ওসিপিস। তাহলে ভারতবর্ষের মফস্বল অঞ্চলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওসিপিস বা মৌখিক গর্ভনিরোধক বড়ি। রুরাল অঞ্চলে যদি দেখি তাহলে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। আর যদি ভারতবর্ষে ওভারঅল বলি, এই যে ভারতবর্ষের সর্বাধিক গ্রহণযোগ্য, তাহলেও কি হবে? ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। আর এই ইন্ট্রাইউটেরাইন ডিভাইস সম্পর্কে আলোচনা আগের ভিডিওতেও হয়েছে, তাই এখানে আর কি এটা আলোচনা করছি না। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর কি হবে? অপশন ডি। নিম্নলিখিত কোন ক্রোমোজোম সংখ্যা টার্নার সিনড্রোমকে চিহ্নিত করে? তার মানে এটা এখানে এগুলোর মধ্যে কোনটা টার্নার সিনড্রোম, এটা জানতে চাইছে। তাহলে এবার যদি এখানে দেখি, হ্যাঁ এগুলোর মধ্যে, তাহলে প্রথমেই কি রয়েছে যে 44A+X0, তাহলে কি টার্নার জানতে চাইছিল, দেখি একবার। হ্যাঁ, তাহলে কি বলছে যে 44A+X0, তাহলে এটাই হবে টার্নার সিনড্রোম। 44A+X0 কি হলো? A+X0, এটাই হবে উত্তর। তাহলে 44-এ অটোজোম থাকে আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে না, তাহলে এটা টার্নার সিনড্রোম। বেশ, এরপরে তাহলে এটা কি দেখতে পাবো? এটাতে দেখতে পাবো সেক্স ক্রোমোজোমে মোনোজমি, এই যে দুটো থাকার কথা, তার পরিবর্তে কটা আছে? দুটোর পরিবর্তে কটা আছে? একটা। তো তাই জন্য এটাকে কি বলছি? মোনোজমি। তারপর কি বলছি? 45A+XX, তাহলে এই কন্ডিশনটা যদি বলি কি, তাহলে এটা হচ্ছে ডাউন সিনড্রোম।
ডাউন সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোমে কি হয় যে 21 নং ক্রোমোজোমে 21 নং ক্রোমোজোমে 21 নং ক্রোমোজোমে কি দেখা যায়? ট্রাইজমি। তাহলে টোটাল কটা? 44A প্লাস এক্স এক্স অথবা 44A প্লাস এক্স ওয়াই, এইটা স্বাভাবিক অবস্থায় হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে অটোজোম, যেহেতু 21 নম্বরটা কি অটোজোম, তাহলে এখানে ট্রাইজমি দেখা যায়, অর্থাৎ দুটো ছিল তিনটে হয়ে যাবে। তাহলে 44-এর জায়গায় কী হয়ে যাবে? 45A। তাহলে 45A প্লাস এক্স এক্সও হতে পারে, আবার 45A প্লাস এক্স ওয়াইও হতে পারে। অর্থাৎ ডাউন সিনড্রোমটা কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রেও হতে পারে, আবার স্ত্রীদের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু আগে যেটা দেখলাম এই যে টার্নার সিনড্রোম, তাহলে এটা কিন্তু শুধুমাত্র কাদের ক্ষেত্রে হতে পারে? মহিলাদের ক্ষেত্রে হতে পারে। এক্ষেত্রে মহিলাদের বার বডি অনুপস্থিত, বার বডি অনুপস্থিত। বেশ, তাহলে এটা কি দেখলাম? ডাউন সিনড্রোম। তাহলে তারপর কি আছে? 44A প্লাস এক্স এক্স ওয়াই, তাহলে এটাকে কি বলবো? এটা বলবো ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম। এখানে কি দেখা যাচ্ছে এই ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে? যে ওই এটাও তাই, যে সেক্স ক্রোমোজোমের ট্রাইজমি দেখা যাচ্ছে। তাহলে এটা সেক্স ক্রোমোজোমের ট্রাইজমি। তাহলে আগেরটার ক্ষেত্রে ডাউন সিনড্রোমের ট্রাইজমিটা কোথায় দেখাচ্ছিল? অটোজোমে। তাহলে এখানে কোথায় দেখা যাবে? সেক্স ক্রোমোজোমে। তাহলে এখানে ট্রাইজমি দেখা যাচ্ছে। বেশ, তারপরে যদি দেখি, আর এটা কাদের ক্ষেত্রে হয়? এটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে হয়। ক্লাইনফেল্টার সিনড্রোম যেরকম, টার্নার সিনড্রোম যেরকম দেখছিলাম মহিলাদের ক্ষেত্রে, যেখানে সাধারণত বার বডি থাকে কিন্তু এদের ক্ষেত্রে বার বডি অনুপস্থিত, আর এটা দেখা যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আর যে ক্ষেত্রে বার বডি পুরুষদের থাকে না, এখানে বার বডি উপস্থিত, বার বডি উপস্থিত। তাহলে এক্সট্রা এক্স ক্রোমোজোমকেই কি বলবো? বার বডি। এবার 44A প্লাস এক্স ওয়াই, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ, স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষ। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি সঠিক জোড়? তাহলে এদিকে জেনেটিক কোড দেওয়া আছে, এদিকে দেওয়া আছে জেনেটিক কোড, আর এদিকে দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিড। বেশ, এবার এখানে কিছু কিছু কোড দেওয়া আছে, তার মানে আমরা জানি টোটাল 64টা জেনেটিক কোড আছে। এবার 64টার মধ্যে কি 64টাই মুখস্থ রাখতে হবে? না, 64টার মধ্যে 64টা মুখস্থ রাখতে হবে না, কিছু কিছু মনে রাখতে হবে। আর যেখান থেকেই কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় পড়লে সেখান থেকেই পড়ে যাবে। তো সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে AUG মনে রাখতেই হবে। তাহলে AUG কেন মনে রাখতে হবে? কারণ AUG হচ্ছে কোনো প্রোটিন তৈরির জন্য প্রথম যে অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে AUG, যেটা নির্দেশ করে কাকে? মিথিওনিনকে, মিথিওনিন। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি AUG বলছে সিস্টেইন, তাহলে এটা উত্তর হবে না। বেশ, তাহলে এবার বলছে কোনটি সঠিক জোড় এখানে। আচ্ছা, বেশ, তাহলে এবার কি দেখবো? এটা মনে রাখলাম। এরপরে কি মনে রাখবো? একটা জিনিস মনে রাখবো যে GUG, এটা নির্দেশ করে, এটা নির্দেশ করে ভ্যালিনকে, এটা নির্দেশ করে ভ্যালিনকে, ভ্যালিনকে। এবার তাহলে এটা এটা নির্দেশ করে ভ্যালিনকে। এটা কেন মনে রাখবো? এটা মনে রাখবো সিকেল সেল অ্যানিমিয়ার জন্য, সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া রোগটা যেটা হয়, এটা আমাদের তাহলে সিলেবাসে রয়েছে সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কত নম্বর? 11 নং ক্রোমোজোমে ত্রুটির জন্য হয়, 11 নং ক্রোমোজোম। এবার সেই সিকেল সেল অ্যানিমিয়াতে ধরছি যে চেনটা তৈরি হবে, তো সেখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখি 1 2 3 4 5, এটা 6, এরকম ডট ডট চলবে।
বেশ, এই 6 নম্বর ক্রোমোজোমটায় থাকার কথা গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড। আর এই যে গ্লুটামিক অ্যাসিড যাকে নির্দেশ করে GAG, তাহলে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে। তাহলে গ্লুটামিক অ্যাসিড একে কোড করে কোন অ্যামাইনো অ্যাসিড? GAG। তাহলে এটা মনে রাখতে হবে। এর পরিবর্তে একটা পয়েন্ট মিউটেশন হয় সিকেল সেল অ্যানিমিয়া, কিসের জন্য? পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন। তাহলে এখানে পয়েন্ট মিউটেশন ঘটছে, আর যার ফলে কি হয়ে যাচ্ছে, ওই গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিন, যার কোড হচ্ছে GUG। এবার এই ভ্যালিনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, আমাদের এটা মনে রাখলেই যথেষ্ট GUG, তবুও বলি যে GU থাকলেই সেটা ভ্যালিন। লাস্ট কোডটা কি হবে তার উপর নির্ভর করে নয়, প্রথম দুটো কোডের ওপর নির্ভর করে অ্যামাইনো অ্যাসিড হবে। লাস্ট কোডটা কি থাকলো না থাকলো তার উপর নির্ভর করে নয়। তাহলে এটাকে কি বলবো? উবেল হাইপোথেসিস। আর এই 3 নম্বর যেটা থাকবে তাকে কি বলবো? তাকে বলবো উবেল বেস। তাহলে এটা উবেল হাইপোথেসিস, আর 3 নম্বর যে বেসটা, তাহলে এটাকে বলবো উবেল বেস। উবেল বেস সবার ক্ষেত্রে নয়, তাহলে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি দেখা যাবে, প্রথম কিছু কিছু জেনেটিক কোডের ক্ষেত্রে প্রথম দুটোই সেই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, তৃতীয়টার কিন্তু কোনো ভূমিকা নেই। তাহলে এখানে যদি A থাকে বা G থাকে বা C থাকে বা ইউ থাকে, প্রত্যেক ক্ষেত্রেই কাকে নির্দেশ করবে? ভ্যালিনকে। জিউ এর পর যাই থাকুক সেটা ভ্যালিনকে। তাহলে এটা মনে রাখবো। বেশ, এটা ছাড়া আমরা মনে রাখবো এ এ এ এটা হচ্ছে কি? তাহলে এটা হচ্ছে লাইসিন। তাহলে এটা মনে রাখবো, লাইসিন। আর যদি থাকে ইউ ইউ ইউ, তাহলে এটা মনে রাখবো ফিনাইল অ্যালানিন। তাহলে এইগুলো কেন মনে রাখবো? কারণ এইগুলো কিন্তু প্রথম আবিষ্কৃত করা হয়েছিল, প্রথম এই চেন বানিয়ে, মানে হোমোপলিমার বানিয়ে এগুলো তৈরি করা হয়েছিল। তার মধ্যে এই ইউ ইউ ইউটা প্রথম আবিষ্কৃত জেনেটিক কোড, আবিষ্কৃত জেনেটিক কোড। কারা করেছিল আবিষ্কার? নিরেনবার্গ এবং মাথাই। নিরেনবার্গ ও মাথাই আবিষ্কার করেছিল হচ্ছে প্রথম জেনেটিক কোড। তাহলে এই দুটো মনে রাখলাম। তাহলে তারপরেই আছে কি? এ এ এ লাইসিন। তাহলে বুঝতে পারছি কোনটা সঠিক জোর বলেছে। তাহলে উত্তর হবে এ এ এ লাইসিন। বেশ, আর ভ্যালিনের কোডটা তো দেখেই নিলাম। আর তারপরে যেটা সি সি আছে, মনে রাখবো ঠিক এর মতোই, এই ভ্যালিনের মতোই। যদি পরপর দুটো সি থাকে, লাস্ট কোডটা দেখার দরকার নেই, দুটো সি থাকা মানেই সেটা প্রোলিন। তাহলে সেটা কি থাকা মানেই সেটা প্রোলিন। তাহলে সি 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 থাকুক বা সি সি ইউ থাকুক, সি সি এ থাকুক বা সি সি জি থাকুক, প্রত্যেকটা মানেই কি? প্রত্যেকটা মানেই প্রোলিন। তাহলে বুঝতে পারছি ভ্যালিন হবে না, কারণ ভ্যালিন তো জি ইউ থাকলেই হবে, এটা নয়। আর সি সি মানে কি হবে? প্রোলিন অ্যালানিন, এটা না। তাহলে উত্তর কি হবে? অপশন বি। আরেকটা কি মনে রাখবো? ইউ এ এ, ইউ এ জি আর ইউ জি এ, এই তিনটেকে কি বলবো? এই তিনটেকে বলবো স্টপ কোডন। স্টপ কোডন। তাহলে এ কি করে? এ কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, কিন্তু কি করে? এ প্রোটিন সংশ্লেষের সমাপ্তি ঘটায়। তো তার মধ্যে একে কি বলবো? অ্যাম্বার, ওকরে, আর এটা হচ্ছে ওপাল। তাহলে এটা হচ্ছে ওকরে, এটা অ্যাম্বার, এটা ওপাল। তাহলে ইউ এ এ ওকরে, ইউ এ জি অ্যাম্বার, আর ইউ জি এ ওপাল। তাহলে এটাও কিন্তু আমরা এখান থেকে মনে রাখবো। আর এই ইউজি যেহেতু প্রথম কোডন, তাই এটাকে কি বলবো? এটাকে বলবো স্টার্ট কোডন। স্টার্ট কোডন। আর এই যে কোডনের এক একটাকে দেখতে পাচ্ছি, যদি এখানে লিখি এ ইউ জি, পুরোটাকে কি বলবো? কোডন। পুরোটাকে, তাহলে পুরোটাকে বলবো কোডন। আর এদের এই এক একটাকে তাহলে কি বলবো? এগুলোকে এক একটাকে কি বলবো? একটাকে বলবো কোড লেটার। কোড লেটার। তাহলে এখানে নিচের কোন জোটটি সঠিক? এ এ এ লাইসিন। পরবর্তী প্রশ্ন দেখব, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সর্বাধিক প্রয়োজন? তাহলে এখানে উত্তর কি হবে? নিউক্লিক অ্যাসিড।
আর প্রথম নিউক্লিক অ্যাসিড হিসাবে কিন্তু আরএনএ যুক্ত হয়েছিল, আরএনএ। তাহলে প্রথম নিউক্লিক অ্যাসিড হিসাবে যুক্ত হয়েছিল আরএনএ। কার সাথে যুক্ত হয়েছিল? কোয়া সার্ভেট অথবা মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার। এবার এখানে কোয়া সার্ভেট এই কথাটা কে বলেছে? বিজ্ঞানী ওপারিন। আর মাইক্রোস্ফিয়ার কে বলেছে? সিডনি ফক্স। পরবর্তী প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? তাহলে এখানে খেয়াল রাখতে হবে, জানতে চেয়েছি কিন্তু কোনটি সঠিক নয়। প্রথম অপশন দেখছি ডেঙ্গু অ্যাডিনো ভাইরাস। হ্যাঁ, ডেঙ্গু অ্যাডিনো ভাইরাসের জন্য হয়, এটা ঠিক। প্লেগ ইরসেনিয়া পেস্টিস, এটাও ঠিক। তাহলে অ্যাডিনো ভাইরাস এটা ডেঙ্গু, এরসেনিয়া পেস্টিস এটা প্লেগ, এটাও ঠিক। স্লিপিং সিকনেস, এটা সিকনেস হবে, স্লিপিং সিকনেস, যেটাকে আমরা ঘুম রোগ বলি। তাহলে সেটা কি বলছে? ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়ান্স, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে অবশ্যই বুঝতে পারছি 4 নম্বরটা ভুল হবে। সিফিলিস একটা এসটিডি, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে সিফিলিস কি? একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আর এটা কার কারণে হয় সিফিলিস? সেটা হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। তাহলে ট্রিপোনিমা প্যালিডাম, যার কারণে সিফিলিস হয়। কিন্তু এখানে বলছে ট্রাইকিউরিস ট্রাইকিভেরা, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। তাহলে এখানে জানতে চেয়েছি কি, মানে এখানে উত্তর অবশ্যই এটা হবে, মানে এই জোটটা ঠিক নেই। তাহলে নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? সেটা হচ্ছে সিফিলিস। তাহলে সিফিলিস কি হবে? ট্রিপোনিমা প্যালিডাম। পরের প্রশ্ন দেখব, মুরগির ছত্রাক দ্বারা আক্রান্ত রোগ হলো। এখানে যদি দেখি সবগুলোই কিন্তু এখানে যেগুলো রয়েছে, যে অ্যাসপারজিলোসিস, রানীক্ষেত, রানীক্ষেত বানানটা এরকম লিখব, রানীক্ষেত, পুলোরাম, ফাউল কলেরা, তো সবগুলোই। তাহলে এখানে যদি দেখি এই যে অ্যাসপারজিলোসিস, এটা কিন্তু ছত্রাক ঘটিত রোগ, অ্যাসপারজিলাস নামক ছত্রাক। তাহলে এটা কার জন্য হচ্ছে? অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস। এবার কি? পুলোরাম। তাহলে পুলোরাম কি? পুলোরাম একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, রানীক্ষেত বাদ দিয়েছি, ব্যাকটেরিয়া। তাহলে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর যদি ব্যাকটেরিয়ার নাম যদি দেখি, সালমোনেলা পুলোরাম, তাহলে এটা মনে রাখবো, সালমোনেলা পুলোরাম। আর রানীক্ষেত যদি দেখি, তাহলে এটা একটা ভাইরাস ঘটিত রোগ, সেটা কি? মিক্সো ভাইরাস মাল্টিফর্মি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে কি হবে? মুরগির ছত্রাক দ্বারা আক্রান্ত একটি রোগ হলো কি? অ্যাসপারজিলোসিস। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি, আচ্ছা এটা কোনটি হবে, নিচের কোনটি জেনেটিক মার্কার হিসেবে ব্যবহৃত হয়? জেনেটিক মার্কার, একে আমরা পড়েছিলাম সিলেক্টেবল মার্কার, আর এটা জেনেটিক মার্কার। তাহলে জেনেটিক মার্কার সেইগুলো যেগুলো আমাদের জিনোমে জিনোমে কিছু কিছু সিকোয়েন্স, মানুষের জিনোমে কিছু কিছু কি আছে? সিকোয়েন্স আছে, সজ্জা আছে, নিউক্লিওটাইড সিকোয়েন্স বা নিউক্লিওটাইড সজ্জা,
যেগুলো কি, যেগুলো রিপিটেড সিকোয়েন্স। তাহলে এই রিপিটেড সিকোয়েন্সগুলো বিভিন্ন ধরনের হয়, আর সেই বিভিন্ন ধরনের অনুযায়ী বিভিন্ন তার নাম আছে। একটা বলছে আর ইএলপিএস, এটা আর এ পিডিএস, এসএসআর সবকটি। তাহলে এখানে এই যে আর ইএলপিএস, এটা আর এফ হবে, আর এফ, এটা হবে আর এফ এলপি এস, এখানে এস বলতে প্লুরাল বোঝাচ্ছে, বেশ। আর এ পিডিএস ঠিক সেরকম এটাও প্লুরাল। আর এসএসআর, তাহলে এই সবগুলোই কি হবে, জেনেটিক মার্কার। তাহলে এখানে উত্তর হবে কি সবকটি। তাহলে এখানে আমরা যদি একবার দেখি ফুল ফর্মগুলো, তাহলে এটা কি বলবো, রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট লেন্থ পলিমরফিজম, এই যে এটা ফ্রাগমেন্ট হবে, এখানে ই বলেছে, এটা এফ হবে। আর এরপরে যদি দেখি আর এ পিডিএস, তাহলে র্যান্ডম অ্যাম্প্লিফাইড পলিমরফিক ডিএনএ। আর এসএসআর সিম্পল সিকোয়েন্স রিপিট, তাহলে সিম্পল সিকোয়েন্স রিপিট। তাহলে এগুলো কি, এগুলো সবই জেনেটিক মার্কার। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে সবকটি। পরের প্রশ্ন দেখব, অ্যামেনসালিজম এ পেনিসিলিয়াম ছত্রাকটির মিথস্ক্রিয়া কী রূপ? তাহলে এখানে যখন আমরা দেখছি অ্যামেনসালিজম, তাহলে এক্ষেত্রে দেখতে পাবো কি, এক্ষেত্রে দেখতে পাবো যে একটি প্রজাতি তার হবে ক্ষতি, আর একটি প্রজাতি তার লাভ কিছু হবে না, তার ক্ষতিও কিছু হবে না। তাহলে যেহেতু ক্ষতি হচ্ছে এটাকে বলতে পারি নেগেটিভ, আর লাভ ক্ষতি কিছু হচ্ছে না, তাই কি বলতে পারি, জিরো। তাহলে এখানে প্রথম অপশন কি দেখছি, এ প্রজাতি নেগেটিভ আর একটা প্রজাতি কি হচ্ছে জিরো, তাহলে উত্তর এটাই হবে। পরের অপশনটা যদি আমরা দেখি, যেখানে কি বলছে একটা প্রজাতি পজিটিভ একটা প্রজাতি পজিটিভ, তাহলে পজিটিভ হলে তাকে আমরা কি বলতে পারি, তাকে বলতে পারি মিথজীবিতা। এবার এখানে একটা ব্যাপার, এই মিথজীবিতাটা যদি তাদের না থাকলেই না হয়, তাহলে সেটাকে মিথজীবিতা বলবো। আর একটা হয় বাধ্যতামূলক নয়, তাকে বলবো প্রোটো কোঅপারেশন। এটার দুজনের লাভ হবে, কিন্তু এদের থাকাটা বাধ্যতামূলক নয়, প্রোটো কোঅপারেশন। তারপর কি বলছে, নেগেটিভ, এই নেগেটিভকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি প্রতিযোগিতা। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে দুটো জীবেরই লাভ হচ্ছে। আর একটা ডি অপশন হচ্ছে কি, কি বলছে, পজিটিভ আর জিরো, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো কমেনসালিজম। একটার লাভ হচ্ছে, একটার লাভ ক্ষতি কিছু হচ্ছে না, তাহলে একে বলবো কমেনসালিজম। তাহলে এটাকে বলবো কমেনসালিজম। তাহলে এখানে অপশন হলো কি, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র নয়? মানে প্রথমত এটা জৈব ভূ রাসায়নিক চক্র নয় জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে কিন্তু নয় কোনটি। বেশ, তাহলে এবার কি, আমরা জানি যে আমাদের নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, এগুলো সব কি, এগুলো হচ্ছে সালফার চক্র, এগুলো সব গ্যাসীয় চক্র, তাহলে এগুলো সব গ্যাসীয়। আর ফসফরাস চক্র, তাহলে এইটা কিন্তু আমাদের কি, যে গ্যাসীয় চক্র নয়, তাহলে এটা গ্যাসীয় চক্র নয়।
এটা শিলাস্তরে থাকে। তাহলে এই চক্রটা ফসফরাস কোথায় থাকে? শিলাস্তরে। শিলাস্তর। তাহলে এগুলো নাইট্রোজেন, কার্বন, সালফার এরকম যেগুলো বায়ুমণ্ডলে থাকে, এটা থাকে শিলাস্তরে। তাই জন্য এটা কি গ্যাসীয় জৈব ভূরাসায়নিক চক্র নয়। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতবর্ষের আমের বিভিন্ন গন্ধ, বর্ণ, স্বাদ, মিষ্টত্ব ইত্যাদির কারণ হলো। তাহলে আমরা জানি যে এটা আমরা আমের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নাম দেখেই বুঝতে পারছি, এই ইন্ডিকা নামেই কি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া আছে। তাহলে এরকম নাম হওয়ার কারণ কি? তাহলে এটা স্থান অনুযায়ী নাম। তাহলে এটা ভারতেরই একটা স্থানীয় প্রজাতি। আর ভারতের স্থানীয় প্রজাতি এখানে কি দেখা যাবে? এখানে হাইব্রিডাইজেশন, জেনেটিক ডাইভার্সিটি। তাহলে কি জেনেটিক ডাইভার্সিটি। তাহলে এই জেনেটিক যে বৈচিত্র্য, সেই কারণেই কিন্তু এখানে বিভিন্ন গন্ধ, বর্ণ, স্বাদ আর মিষ্টত্ব বিশিষ্ট আম এখানে দেখা যায়। কিসের জন্য? যে জেনেটিক বৈশিষ্ট্যের পার্থক্যের জন্য। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে এখানে কি হলো? অপশন বি। এখানে আর কিছু আলোচনা করার নেই। বেশ, তাহলে এবার কি, এটা 13টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জীব বিশ্লেষ্য দূষক? তাহলে এটাও বলার কিছু নেই যে কোনটা জীব বিশ্লেষ্য, জীব দ্বারা বিশ্লেষ্য কোনটা হয়? প্লাস্টিক, এটা প্লাস্টিক হবে। প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিক তো নয়। বেশ, তারপরে কি রয়েছে? পলিথিন, হ্যাঁ পলিথিন জীব বিশ্লেষ্য না, নয়। ডিডিটি, সেটাও নয়। তাহলে ডিডিটি কিসের জন্য দায়ী? জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন, নামটা ভুল লিখলাম। বা বায়ো ম্যাগনিফিকেশন, তার জন্য দায়ী হচ্ছে ডিডিটি। এটা একটা অর্গানো ক্লোরিন কীটনাশক। অর্গানো ক্লোরিন, ক্লোরিন। বেশ, নর্দমার নোংরা জল, হ্যাঁ নর্দমার নোংরা জলটা কিন্তু জীব বিশ্লেষ্য দূষক। পরের প্রশ্ন দেখব, 1 নম্বরের প্রশ্ন, অর্গানিক ফার্মিং। অর্গানিক ফার্মিং বলতে কি? কোনো কীটনাশক ব্যবহার না করে, এখানে আমি ছোট করে লিখছি, কোনো কীটনাশক, কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে, ব্যবহার না করে জৈবিক উপায়ে, জৈবিক উপায়ে চাষকে কি বলাবো, কি বলবো? অর্গানিক, অর্গানিক ফার্মিং, অর্গানিক ফার্মিং বলে। তাহলে কোনো কীটনাশক ব্যবহার করব না, দিয়ে জৈবিক উপায়ে চাষ করা হবে, তাহলে সেটাকে কি বলবো? অর্গানিক ফার্মিং। পরবর্তী প্রশ্ন দেখব, এসসিপি উৎপাদনকারী একটা ব্যাকটেরিয়ার নাম লেখো। এসসিপি বললেই কি? এটা সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে কি সিঙ্গেল সেল প্রোটিন? যে বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়া, এদের অণুজীবদের যে দেহ থেকে পাওয়া প্রোটিন থেকে যে প্রাণী এবং বিভিন্ন বিভিন্ন প্রাণী এবং মানুষের যে অনুপূরক খাদ্য তৈরি করা যাবে, তো সেটাকে আমরা কি বলছি? এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে এসসিপি উৎপাদনকারী একটা ব্যাকটেরিয়ার নাম। আমরা তো শৈবালের নাম একটা মনেই রাখি, সেটা হচ্ছে স্পাইরুলিনা। স্পাইরুলিনা বা স্পিরুলিনা, যা বলবো, কিন্তু এখানে এটা জানতে চাইনি, জানতে চাইছি একটা ব্যাকটেরিয়ার নাম লেখো। তাহলে মিথাইলোফিলাস, মিথাইলো
ট্রোফাস, মিথাইলোট্রোফাস। আর এটা থেকে যে এসসিপিটা পাওয়া যায় তার বাণিজ্যিক নাম হচ্ছে কি? তার বাণিজ্যিক নাম হচ্ছে প্রোটিন। তাহলে মিথাইলোফিলাস মিথাইলোট্রোফাস, এই ব্যাকটেরিয়া থেকে যে এসসিপিটা পাওয়া যায় তার বাণিজ্যিক নাম হচ্ছে কি? প্রোটিন। তাহলে এর পরের প্রশ্ন দেখব, ডিএনএ টেমপ্লেটে নিউক্লিওটাইডের সজ্জারীতি যদি TACGA হয় তাহলে mRNA-তে নিউক্লিওটাইডের সজ্জারীতি কি হবে? তাহলে এটা বলেছে ডিএনএ টেমপ্লেটে। আর ডিএনএ টেমপ্লেটে থাকে আমরা কি কি জানি? এক হচ্ছে পিউরিন হিসাবে থাকবে, আর কি পিরিমিডিন হিসাবে থাকবে। তাহলে পিউরিন হিসাবে কে থাকবে? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন হিসাবে থাকবে কে? থাইমিন আর সাইটোসিন। আর তারপরে কোথায় বলছে? mRNA-তে। তাহলে mRNA-তেও তাই, তাহলে দুটো হবে। তাহলে এক হচ্ছে কি পিউরিন, আর এক হচ্ছে কি পিরিমিডিন। পিউরিনে তো একই হবে, অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনে এই থাইমিনের বদলে থাকবে ইউরাসিল আর সাইটোসিন। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এ আর টি এটা কিন্তু ডবল বন্ড হয়, আর জি আর সি এটা ট্রিপল বন্ড হয়। আর এর বদলে যদি টি না থাকে তাহলে এ আর ইউ হলেও কি হবে? ডবল বন্ড। তাহলে এগুলো কোন বন্ধনের কথা হচ্ছে? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। আর একটা মনে রাখবো, এ প্লাস জি সমান টি প্লাস সি, এটা হচ্ছে কিন্তু চারগফের নীতি। এটা এইভাবেও লেখা থাকতে পারে, এ প্লাস জি বাই টি প্লাস সি সমান 1। তাহলে এটা কিসের? এটা চারগফের নীতি। তাহলে এইবার একটা জিনিস মাথায় রাখবো যে আরএনএতে কিন্তু যেখানে টি থাকবে তার পরিবর্তে কিন্তু আমাদের ইউ রাখতে হবে। তাহলে টি এর পরিবর্তে কি রাখতে হবে? টি এর পরিবর্তে ইউ। তাহলে এবার যদি টি থাকে তাহলে টি এর বিপরীতে কি? এ হওয়ার কথা, এ। তাহলে এখানে হবে একটা এ। বেশ, তাহলে এখানে তারপর আছে কি এ, এর বিপরীতে হওয়ার কথা কি? টি। কিন্তু টি তো এর বিপরীতে টি হওয়ার কথা, কিন্তু টি না হয়ে এখানে কি হবে? ইউ। তাহলে এর বিপরীতে হয়ে যাবে ইউ। সি এর বিপরীতে কি হবে? জি। জি এর বিপরীতে কি হবে? সি। এর বিপরীতে কার হওয়ার কথা? টি এর, কিন্তু এখানে হবে ইউ। এর বিপরীতে কি হবে? ইউ। আর টি এর বিপরীতে কি হবে? টি এর বিপরীতে হবে এ। তাহলে এইটা হচ্ছে নিউক্লিওটাইড সজ্জা। তাহলে টি এর পরে টি এ, এ ইউ, সি জি, জি সি, এ ইউ, এ ইউ, এ টি, টি এ। তাহলে এইটা হচ্ছে কি এখানে যেটা লিখলাম, তাহলে এইটা হবে উত্তর, এটা সজ্জারীতি। পরবর্তী প্রশ্ন দেখব, সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন কোষ থেকে উৎপন্ন হয়? তাহলে সপুষ্পক উদ্ভিদের যে পুংগ্যামেট রয়েছে সেটা কোথা থেকে তৈরি হবে? জেনারেটিভ কোষ থেকে। জেনারেটিভ কোষ কোথায়? রেণুতে। এটা যদি দেখি একটা পরাগরেণু, তাহলে পরাগরেণুতে দেখব যে দুই ধরনের কোষ সৃষ্টি হয়। এখানে একটা মাকু আকৃতির কোষ সৃষ্টি হবে, আর একটা বড় টিউব নিউক্লিয়াস সৃষ্টি হবে। তাহলে এটাকে কি বলবো? টিউব নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াস। তাহলে এটা টিউব নিউক্লিয়াস। আর এটা কি? এটা হচ্ছে জেনারেটিভ কোষ। জেনারেটিভ কোষ। তাহলে এই যে জেনারেটিভ কোষ আছে এটাই পরবর্তীকালে কি তৈরি করবে? দুটো পুংগ্যামেট তৈরি করবে। পুংগ্যামেট দুটি। তাহলে এন কটি সৃষ্টি করবে? দুটি পুংগ্যামেট সৃষ্টি করবে। এটা ইন্টু টু, দুটি। আর এই যে জেনারেটিভ কোষ এটাও এন প্রকৃতির, পুংগ্যামেট এটাও এন প্রকৃতির। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে জেনারেটিভ কোষ। পরের প্রশ্ন দেখব, ভ্রূণের আবরক তিনটি পর্দার মাঝেরটির নাম কি? তাহলে ভ্রূণ যদি আমরা দেখি তাহলে ভ্রূণের তিনটি লেয়ার। ভ্রূণের তিনটি লেয়ার। তাহলে যার একদম বাইরেরটা কি বলবো? একটোডাম, মাঝেরটা মেসোডাম, আর একদম ভিতরটা কি বলবো? এন্ডোডাম। তাহলে এটা কি একটোডাম।
মেসোডার্ম আর এন্ডোডার্ম। গ্যাস্ট্রুলেশন বলে, গ্যাস্ট্রুলেশন। তাহলে কোনটাকে বলছি গ্যাস্ট্রুলেশন? এই ব্লাস্টুলা থেকে এই ভ্রূণের যখন 3টে স্তর গঠন হচ্ছে যে দশাটায় একটা ভ্রূণের, তো সেটাকে কি বলবো? গ্যাস্ট্রুলেশন। সেই ঘটনাটাকে গ্যাস্ট্রুলেশন বলবো। আর ভ্রূণের আবরক 3টির মাঝেরটির নাম কি? তাহলে এই যে দেখতে পাচ্ছি মাঝে এটা রয়েছে মেসোডার্ম, তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে মেসোডার্ম, মাঝেরটির নাম মেসোডার্ম। পরের প্রশ্ন দেখব, কোলেস্ট্রামে কি প্রকার রোগ প্রতিরোধক অ্যান্টিবডি থাকে? কি থাকে? আইজিএ। আইজিএ একটা কি? ডাইমার। তাহলে আইজিএ থাকে। বেশ, পরবর্তী প্রশ্ন দেখব, ডিডিটি কোথায় সঞ্চিত হয়? তাহলে আজকেই দেখলাম ডিডিটি একটা অর্গানোক্লোরিন কীটনাশক, আর সেটা কি হয়? সেটা জৈব বিবর্ধন ঘটায়। তাহলে একটা জীবের দেহে এই ডিডিটিটা কোথায় সঞ্চয় হয়? তাহলে কি মনে রাখবো? অ্যাডিপোজ টিস্যুতে। তাহলে কি? অ্যাডিপোজ কলায়। তাহলে আমাদের ত্বকের নিচে আমরা এই অ্যাডিপোজ কলা পাবো, আর সেই অ্যাডিপোজ কলায় সঞ্চিত হবে কে? ডিডিটি। তাহলে তাকে কোথায় পাবো? আমাদের ত্বকের নিচে। পরবর্তী প্রশ্ন দেখব, ভিএনটিআর কি? তাহলে এটাও ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে কাজে লাগে। তাহলে এটাও কি? তাহলে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। তাহলে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, এটা হচ্ছে ভিএনটিআর। তাহলে এটা তো ভিএনটিআর এর ফুল ফর্ম হলো। তাহলে ভিএনটিআর কি? তাহলে বলবো মানুষের জিনোমে ডিএনএতে কিছু রিপিটেড, বা কি বলবো, এর বাংলা কি বলবো, মানে রিপিটেড, আপাতত এখানে রিপিটেডই লিখলাম, এখন আপাতত মনে পড়ছে না এর বাংলাটা। রিপিটেড মানে যাই হোক, তাহলে মানুষের জিনোমে ডিএনএতে কিছু রিপিটেড সজ্জাক্রম থাকে, সজ্জাক্রম সজ্জাক্রম থাকে, যাদের সংখ্যা, ওই রিপিটেড যে সজ্জাক্রমটা, একটা নির্দিষ্ট সজ্জাক্রমটা, যাদের সংখ্যা বিভিন্ন মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন হয়, বিভিন্ন হয়, এদের ভিএনটিআর বলে। তাহলে এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে কাজে লাগে। প্রিন্টিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি শনাক্তকরণে কাজে লাগে, করণে শনাক্তকরণে কাজে লাগে, শনাক্তকরণ। বেশ, তাহলে পরের প্রশ্ন দেখব, মানে এখানে 1 নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট। এরপর আমরা দেখব যে 2 নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে। অর্ধক্লোন কি বা হাফ ক্লোন কি? তাহলে আমরা যদি দেখি যে কোনো অপত্য জীবের, কোনো অপত্য জীবের তার
জনিত্রী জীবের অর্ধেক সংখ্যক অ্যালিল উপস্থিত থাকে। তাহলে কি বলছি, কোনো অপত্য জীব, একটা অপত্য জীব, সেখানে তার জনিত্রী জীবের পুরোটা অ্যালিল থাকার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক সংখ্যক অ্যালিল উপস্থিত থাকে, তখন সেই জীবটা কি বলবো, যে হাফ ক্লোন কার, এই জনিত্রী জীবের তখন উপস্থিত থাকে, তো তাকে জনিত্রী জীবের অর্ধ ক্লোন বলে। একটা জীব ধরে নিচ্ছি সেটা কি টুয়েন ডিপ্লয়েড, কিন্তু সে তৈরি করছে গ্যামেট এন, আর এই গ্যামেট এনটা, এটা ধরে নিচ্ছি স্ত্রী গ্যামেট, আর এই গ্যামেট এনটা কোন পদ্ধতিতে, পারথেনোজেনেসিস পদ্ধতিতে একটা নতুন অপত্য সৃষ্টি করে দিচ্ছে, তখন কি দেখা যাবে, যে টুয়েন হিসাবে সেই জীবটায় যে সংখ্যক অ্যালিল ছিল, এই যে নতুন অপত্যটায় পুরো তার অর্ধেক থাকছে, কারণ কি, এটা তো গ্যামেটটা এন থেকে একটা নতুন অপত্য সৃষ্টি হচ্ছে, তাহলে ঠিক অর্ধেক অ্যালিল উপস্থিত থাকছে, তাহলে এটাকে বলবো অর্ধক্লোন। তাহলে এর উদাহরণ যদি বলি, এটা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় যেগুলো জনন কার্য সম্পন্ন করে, যেমন কি বলতে পারি, মৌমাছি, পুরুষ মৌমাছি হবে আর কি, যদি বলি পুরুষ মৌমাছি, তাহলে এটা অর্ধক্লোন, পুরুষ মৌমাছি। এছাড়া পিঁপড়ে, বোলতা, এসব বলতে পারি, পিঁপড়ে, বোলতা, তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু এরকম পার্থেনোজেনেসিস দেখা যায় এবং তারা অর্ধক্লোন তৈরি করে। পরবর্তী প্রশ্ন দেখব, হেপাটাইটিস বি এর লক্ষণগুলি কি? তাহলে হেপাটাইটিস বি একটা ভাইরাস ঘটিত রোগ, আর সেই ভাইরাসটার নাম কি, HBV, মানে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে এর লক্ষণগুলো জানতে চেয়েছে, এর লক্ষণগুলো কি? তাহলে এর লক্ষণগুলো কি হবে? এক, আমরা বলতে পারি যে জ্বর, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা, এখানে জন্ডিস দেখা দেয়, জন্ডিস একটা লক্ষণ। 3 নম্বর বলতে পারি যকৃৎ সিরোসিস। তাহলে এগুলো সব কি হেপাটাইটিস বি এর লক্ষণ, জ্বর, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা, জন্ডিস, যকৃৎ সিরোসিস, এগুলো হচ্ছে কি হেপাটাইটিস বি এর লক্ষণ। পরবর্তী প্রশ্ন দেখব, হেফ্লিক্স লিমিট। একটা ধর্ম আছে, কোষের একটা ধর্ম রয়েছে, তো তাকে কি বলে? অ্যাপোপ্টেসিস। তাহলে এই অ্যাপোপ্টেসিস ধর্মের দ্বারা কি হবে, যে একটা কোষ একটা নির্দিষ্ট সময় বিভাজনের পর কি হয়ে যাবে, তার মৃত্যু হবে। তাহলে কি হবে, একটা কোষের নির্দিষ্ট সময় বিভাজনের পর তার কি ঘটবে, মৃত্যু ঘটবে। তাহলে তাকে কি বলছি, অ্যাপোপ্টেসিস ধর্ম। এই অ্যাপোপ্টেসিস ধর্মটা থাকে না, কার থাকে না, হচ্ছে ক্যান্সার কোষের। তাহলে ক্যান্সার কোষের কি দেখবো, এই অ্যাপোপ্টেসিস ধর্মটা থাকবে না। তাহলে যে কোনো সাধারণ কোষের যদি দেখি, তাহলে অ্যাপোপ্টেসিস ধর্ম আছে, সেটা কি করছে, একটা নির্দিষ্ট বার বিভাজন হচ্ছে, বিভাজন হওয়ার পর মৃত্যু হচ্ছে। তাহলে কোনো একটা কোষ নির্দিষ্ট বার বিভাজন হচ্ছে, আর বিভাজন হয়ে যাওয়ার পর তার মৃত্যু হচ্ছে। এই সর্বাধিক যতবার বিভাজিত হতে পারে, এই সর্বাধিক বিভাজিত হওয়ার ক্ষমতাকে কোনো একটা সাধারণ কোষের সর্বাধিক বিভাজিত হওয়ার ক্ষমতাকে হেফ্লিক্স লিমিট বলবো। তাহলে কোনো একটা জীবের কোষের অ্যাপোপ্টেসিস ধর্মের ফলে তার মৃত্যু ঘটার আগে সর্বাধিক যত সংখ্যায় সে বিভাজিত হতে পারে, সর্বাধিক যতবার বিভাজিত হতে পারে, তাকে বলবো হেফ্লিক্স লিমিট। তাহলে কোনো একটি কোষের অ্যাপোপ্টেসিস ধর্মের ফলে মৃত্যুর আগে সর্বাধিক যতবার বিভাজিত হতে পারে, তাকে কি বলবো, তার হেফ্লিক্স লিমিট। পরবর্তী প্রশ্ন দেখব,
হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয় কেন? যদি হিস্টোন প্রোটিন দেখি, যে হিস্টোন প্রোটিন কী দিয়ে, যে কোনো প্রোটিন মানে কী দিয়ে তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড। আর এই হিস্টোন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড একটা হচ্ছে হিস্টিডিন, লাইসিন আর আর্জিনিন। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আছে। তো তার মধ্যে এই লাইসিনের পরিমাণ সব থেকে বেশি থাকে, আর্জিনিনের পরিমাণ সব থেকে বেশি থাকে, হিস্টিডিনও থাকে কিন্তু এদের তুলনায় কম থাকে। তাহলে সব থেকে বেশি থাকে কি? লাইসিন আর আর্জিনিন। এই প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, এগুলো কি? এগুলো হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি বলবো? হিস্টোন প্রোটিন তৈরি হয় ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হিস্টিন, আর্জিনিন এবং লাইসিন দ্বারা, যেখানে লাইসিন আর আর্জিনিনের পরিমাণ সব থেকে বেশি থাকে। তো সেই কারণে হিস্টোন প্রোটিনগুলো কী হবে? ক্ষারীয় প্রকৃতির হয়। পরবর্তী প্রশ্ন দেখব, টাইপ 1 ও টাইপ 3 ইন্টারফেরনের উৎস ও কাজ লেখো। তাহলে এটা কি বলছে? ইন্টারফেরন। এবার একটা কথা হচ্ছে কি, সাইটোকাইন। সাইটোকাইন এগুলো হচ্ছে কি? এগুলো প্রোটিন দ্বারা গঠিত, এগুলো প্রোটিন দ্বারা গঠিত, এগুলো মেসেঞ্জার মলিকিউল, এটা মেসেঞ্জার অণু, যেগুলো খুব কম দিন বেঁচে থাকে, মানে এর আয়ু খুব কম। সাইটোকাইন সেগুলো প্রোটিন ধর্মী হবে, মেসেঞ্জার অণু হবে, আর খুব কম দিন বেঁচে থাকে। তাহলে এই রকম একটা সাইটোকাইনের উদাহরণ হচ্ছে ইন্টারফেরন। তাহলে যেগুলো গ্লাইকোপ্রোটিন দ্বারা হবে, গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত যে সাইটোকাইন, তাকেই কি বলবো? ইন্টারফেরন। আর ইন্টারফেরন কার বিরুদ্ধে? ভাইরাসের বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে সক্রিয় হয়। আর কি করে? আর তাদের রেপ্লিকেশনে বাধা দেয়, রেপ্লিকেশনে বাধা। বেশ, তাহলে এইবার এই ইন্টারফেরন আমরা যদি দেখি, তাহলে এটাকে তিনটে টাইপে ভাগ করছি। একটা হচ্ছে টাইপ ওয়ান, একটা টাইপ 2, আর একটাকে কি বলছি? টাইপ 3। তাহলে টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। এখানে যদি দেখি আমরা, এটা এরম করে দেখাবো যে এটা টাইপ 1, এটা টাইপ 2, এটা টাইপ 3। বেশ, তো এইবার এটা হচ্ছে টাইপ 3। এবার টাইপ 1 যেটা রয়েছে, এটাকে আলফা ইন্টারফেরন, বিটা ইন্টারফেরন। টাইপ 2টাকে গামা ইন্টারফেরন বলতে পারি। তাহলে এই টাইপ 1, আলফা বা বিটা, এগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, এগুলো কোথা থেকে খরিত হবে? এটা ভাইরাস আক্রান্ত কোষ থেকে, ভাইরাস আক্রান্ত কোষ থেকে, ভাইরাস আক্রান্ত কোষ থেকে। আর এই গামাটা যদি দেখি, এটা কোথা থেকে? এটা ফাইব্রোব্লাস্ট থেকে খরিত হবে, ফাইব্রোব্লাস্ট। বেশ, আর টাইপ 3টা কোথা থেকে? তাহলে সেটা কি বলবো? সেটা হচ্ছে পিডিসি থেকে খরিত হবে। এটা প্লাজমা সাইটয়েড ডেনড্রাইটিক সেল, প্লাজমা সাইটয়েড ডেনড্রাইটিক সেল। তাহলে এটা থেকে খরিত হবে। আর এটা কি? সহজাত অনাক্রমতার জন্য দায়ী, সহজাত অনাক্রমতা। ডেনড্রাইটিক সেলগুলো সহজাত অনাক্রমতার জন্য দায়ী। আর সেখান থেকে কি হবে? টাইপ 3 ইন্টারফেরন খরিত হবে। তাহলে যে উৎস জানতে চেয়েছিল, তাহলে উৎস কোনটা কোনটা জানতে চেয়েছিল? টাইপ 1, তাহলে টাইপ 1-এর ভাইরাস আক্রান্ত কোষ। আর জানতে চেয়েছিল টাইপ 3, তাহলে কি বলবো? প্লাজমা সাইটয়েড ডেনড্রাইটিক সেল, এখান থেকে। এবং এর কাজ কি? তাহলে এটা অনাক্রম্যতা প্রদান করে, অনাক্রম্যতা প্রদান করে। পরবর্তী প্রশ্ন দেখব, টোটিপোটেন্সি আর প্লুরিপোটেন্সির মধ্যে পার্থক্য কি? এবার এখানে টোটি কথাটা এসছে কি? টোটাল,
টোটি বলতে টোটাল পোটেন্সি, পোটেন্সি মানে ক্ষমতা, আর এখানে কি বলছে প্লুরিপোটেন্সি মানে অল্প কিছু। তাহলে টোটিপোটেন্সি মানে কোনো একটা কোষ তার সমগ্র জীব সৃষ্টির ক্ষমতা, সমগ্র জীব সৃষ্টির ক্ষমতা। আর যদি প্লুরিপোটেন্সি বলি তাহলে সমগ্র জীব সৃষ্টি না, কিছু কিছু কোষ উৎপন্ন করে, কিছু কিছু কোষ। তাহলে এই একটা আমরা বলতে পারি যেটা সমগ্র জীব সৃষ্টি করতে পারে, এটা কিছু কিছু কোষ সৃষ্টি করতে পারে। দুই নম্বর, টোটিপোটেন্সির ফলে একটা নতুন অপত্য সৃষ্টি হয়। আর যদি প্লুরিপোটেন্সি বলি তাহলে এখানে যদি দেখতে পাবো আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এগুলো দেখতে পাবো। যেরকম প্লুরিপোটেন্সি সেল বলতে কোনগুলো, যেমন আমরা যদি দেখি স্টেম সেল, বোন ম্যারোতে থাকা যে স্টেম কোষগুলো থাকে যেগুলো থেকে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এগুলো তৈরি হতে পারে, তো সেইগুলোকেও কি বলবো, সেটা হচ্ছে কি, সেটা প্লুরিপোটেন্সি। তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলবো, প্লুরিপোটেন্সি। আর টোটিপোটেন্সি মানে যেসব, যেমন আর্কিওসাইট কোষ, আর্কিওসাইট, আর্কিওসাইট। তাহলে আর্কিওসাইট কোষ কোথায় দেখা যাবে, আর্কিওসাইট কোষ দেখা যাবে হচ্ছে স্পঞ্জের গেমিউলে দেখা যাবে। তাহলে স্পঞ্জের গেমিউলে দেখা যাবে, আর সেটা কি করবে, সেটা একটা নতুন কিন্তু অপত্য সৃষ্টি করতে পারে আর্কিওসাইট। তাহলে আর্কিওসাইটের আমি কি বলবো, যে টোটিপোটেন্সি আছে। স্টেম সেলের কি আছে, স্টেম সেলের বলবো প্লুরিপোটেন্সি আছে। তাহলে একটাতে কি বলবো, সমগ্র জীব সৃষ্টি করার ক্ষমতা, আর কিছু কিছু কোষ সৃষ্টি করার ক্ষমতা। এটা একটা অপত্য জীব সৃষ্টি করে, আর এর ক্ষেত্রে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট ইত্যাদি সৃষ্টি করে। পরের প্রশ্ন দেখব, ডিপ লিটারে একটা পুষ্টিগত সতর্কতা আছে। সতর্কতা কেন বলেছে, যাই হোক, ডিপ লিটারে আমার মনে হয় এটা ব্যবহার বলতে চেয়েছে আর কি, পুষ্টিগত মানে ডিপ লিটারে ক্ষেত্রে লিটার বা ওই বিভিন্ন খড়, তারপর ওই ধানের শীষ, তাহলে এই যে সমস্তগুলো দিয়ে একটা মুরগিদের থাকার একটা জায়গা করা হয়, তাকে বলে লিটার। আর এই লিটারটা বেশ গভীর করে রাখা থাকে, তাই জন্য বলবো ডিপ লিটার। এবার এই ডিপ লিটার থাকলে সেখানে যে ধানের ছোট ছোট ধানের কণাগুলো থাকবে, ছোট ধান থাকবে, তো সেইগুলো তারা কীভাবে খাদ্য পাবে, তাহলে পুষ্টিগত একটা খাদ্য, ডিপ লিটার থেকে তারা খাদ্য পাচ্ছে। আর এটা অর্থনৈতিক, আর অর্থনৈতিক বললে কি বলবো, এটা সার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটা সার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে ডিপ লিটারকে কি, সার হিসাবে জমিতে ব্যবহার করা হয়, এটা একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, অ্যাজোলাকে বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যবহারের কারণ কি। তাহলে অ্যাজোলা একটা জলজ ফান। তাহলে এইটাকে এদের মধ্যে বাসা বাঁধে একটা মিথজীবিক ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে অ্যানাবিনা। যেরকম আমরা দেখেছিলাম কি, যে রাইজোবিয়াম এটা বাসা বাঁধে কোথায়, লেগ হিমোগ্লোবিনে, সেরকম অ্যানাবিনা বাসা বাঁধে কোথায়, অ্যাজোলাতে। তাহলে আমরা অ্যাজোলাকে যদি একটা বায়ো ফার্টিলাইজার মানে একটা জৈব সার হিসাবে যদি ব্যবহার করি, তাহলে অ্যাজোলা হলে কি হবে, তার মধ্যে কি থাকবে, অ্যানাবিনা। আর অ্যানাবিনা কি করতে পারে, নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, ইনটু ফিক্সেশন। তাহলে কি বলবো, অ্যাজোলাটাকে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহারের কারণ কি, তাহলে বলবো অ্যাজোলা নামক ফানের দেহে কি বাসা বাঁধে, একটা মিথজীবী ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যার নাম হচ্ছে অ্যানাবিনা। আর সে কি করতে পারে, নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সংবন্ধন ঘটাতে পারে। তো তাই জন্য কি হবে, যে অ্যাজোলাকে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, হ্যাবিট্যাট ও ইকোলজিক্যাল নিচের মধ্যে কি পার্থক্য। তাহলে হ্যাবিট্যাট যদি বলি, তাহলে কোনো একটা জীবের কি হবে, বাসস্থান, থাকার জায়গা, যে স্থানে জীব বসবাস করে। হ্যাবিট্যাট হচ্ছে যে স্থানে জীব বসবাস করে, বসবাস করে। আর যদি দেখি ইকোলজিক্যাল নিচ, তাহলে এখানে কি হবে, যে স্থানে, কোনো একটা স্থান, সেখানে কোনো একটা জীব আর তার পারিপার্শ্বিক যে জায়গাটায় তার ক্রিয়া প্রতিক্রিয়া বা যে অঞ্চলে তার কি রয়েছে, ভূমিকা রয়েছে, তাহলে সেই অঞ্চলটাকে কি বলবো, ইকোলজিক্যাল নিচ। তাহলে একটা হ্যাবিট্যাট অনেক জীবের হতে পারে, অনেক জীবের হ্যাবিট্যাট কিন্তু এক হতে পারে। আর যদি নিচ বলি, একটা জীবের ক্ষেত্রে নিচ একটা।
একটা জীবের ক্ষেত্রে নিচ কিন্তু একটা, সেখানে একটি জীব আছে। বেশ, বাসস্থান কিন্তু একটা বাসস্থানে জীব থাকে অনেক সময়, এটা পরিবর্তনশীল নয়, নিচ কিন্তু সে পরিবর্তন করতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি হ্যাবিট্যাট আর ইকোলজিক্যাল নিচের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন দেখব, উদ্ভিদ পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম দশাটির নাম। তাহলে এখানে উদ্ভিদ পর্যায়ক্রমে আমরা যদি পরপর লিখি, একটা হচ্ছে নগ্নিভবন, তো সবার প্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে নগ্নিভবন। তাহলে নগ্নিভবন বলতে কি? তাহলে এক কাজ করি, বেশ, তাহলে একটা স্টেপ হচ্ছে, আমি পরপর কতগুলো এখানে বক্স করে নিই। লিখি এবার, তারপর আবার দেখব। বেশ, যে কতগুলো আর করতে হবে বক্স। বেশ, তাহলে এবার কি, 1 নম্বর সবার প্রথম যেটা হবে সেটা হচ্ছে নগ্নিভবন। অর্থাৎ কোনো একটা অঞ্চল, সেই অঞ্চলে যা জীব আছে সব মারা গেল, এবং মারা গিয়ে সেখানে আর কোনো জীব অবশিষ্ট থাকলো না, কোনো জীবজ সেখানে বস্তুই থাকলো না, তখন বলবে তার নগ্নিভবন ঘটেছে। এবার সেই নগ্নিভবন অঞ্চলে বাইরে থেকে কোনো জীবের কি ঘটলো, কোনো রেণুর কি ঘটলো, যেটা ঘটলো সেটা হচ্ছে পরিযান। তাহলে এখানে পরিযান ঘটলো, তাহলে কিছু জীব সেখানে এলো। 3 নম্বর, এবার তারা কি করবে, এখানে তাদের সংখ্যা বাড়াবে, তাহলে কি করবে, উপনিবেশ গঠন করবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির কথা হচ্ছে কিন্তু, এরপর দেখা যাবে সেখানে নতুন জীবের আগমন হবে, আর এখানে যে জীবগুলো ছিল তাদের কিছু জীবকে সরিয়ে সেই জীবটা কিন্তু এখানে প্রতিস্থাপিত করে দেবে, তাহলে এখানে হয়ে যাবে প্রতিস্থাপন। তাহলে সবার প্রথম কি দেখেছিলাম, কোনো একটা পরিবেশ নগ্নিভবন হয়েছিল, সেখানে কোনো জীব এলো, পরিযান করলো, সেখানে তারা কি করলো, উপনিবেশ গঠন করলো, এবং এবার নতুন কিছু জীব এসে আগের কিছু জীবকে প্রতিস্থাপিত করে দিল। এবার তাদের কি হলো, পুঞ্জীভূতকরণ। পুঞ্জীভূতকরণ, তাহলে সেখানে তাদের পুঞ্জীভূতকরণ হলো, তাদের সংখ্যা বাড়তে থাকছে, আগের কিছু প্রজাতি থাকছে, নতুন প্রজাতি যারা এসছে তারা আছে, বিশেষ করে নতুন প্রজাতিগুলোর সংখ্যা আরও বাড়াচ্ছে, পুরনো প্রজাতির সংখ্যা তুলনামূলক কম থাকছে, তাহলে সেরকম একটা কন্ডিশনের সৃষ্টি হলো। এবার যেহেতু আলাদা আলাদা প্রজাতি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে দেখা যাবে যেটা সেটা হচ্ছে প্রতিযোগিতা, এবং কি হবে, কিছু জীব সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেবে, তাহলে দেখা যাবে কি প্রতিযোগিতা। এইবার কি হবে, 7 নম্বর, সেখানে জীব আর তার পরিবেশ এবং পারিপার্শ্বিকের মধ্যে তার একটা মিথস্ক্রিয়া গড়ে উঠবে, তাকে কি বলবো, তাকে বলবো সহযোগিতা। আর এইভাবে কি হবে, শেষমেশ, আর একটা বক্স করলেই হবে, তাহলে শেষমেশ যেটা ঘটবে সেটা হচ্ছে কি, সেই জায়গায় চরম পর্যায়ে চলে আসবে, অর্থাৎ সেই জীবটা সেই জায়গায়, কিছু কিছু জীব আছে সেই জায়গায় সেই পরিবেশে মানিয়ে নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করবে, তাকে কি বলবো, চরম পর্যায়। তাহলে এখানে যদি দেখি 2 নম্বর জানতে চেয়েছে, 3 নম্বর জানতে চেয়েছে, 5 নম্বরটা জানতে চেয়েছে, আর 7 নম্বরটা জানতে চেয়েছে, তাহলে কি হবে, 2 নম্বর যেটা দেখলাম সেটা কি, সেটা হচ্ছে পরিযান। 3 নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে কি, উপনিবেশ গঠন। তারপরে 5 নম্বর কি দেখলাম, পুঞ্জীভূতকরণ। পুঞ্জীভূতকরণ। আর যেটা 7 নম্বর দশা দেখলাম সেটা কি বলবো, সহযোগিতা। তাহলে এটা কিন্তু একবার নোটটা কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে, যে এটা 3 নম্বরে বা 4 নম্বরের প্রশ্নের জন্য, যে উদ্ভিদ পর্যায়ক্রমের বিভিন্ন ধাপগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে যত 2 নম্বরের প্রশ্ন ছিল সেগুলো শেষ। এবার এখানে কিছু কিছু প্রশ্ন করাবো, যেমন পামেলা দশা কি, তাহলে পামেলা দশা এটা ক্লামাইডোমোনাস এদের দেখা যায়, এরকম বিভিন্ন শৈবালের ক্ষেত্রে দেখা যাবে, যে কি, তো তারা কি হচ্ছে, যে যখন তাদের প্রতিকূল পরিবেশে আসছে, প্রতিকূল পরিবেশ, অ্যামিবা যেরকম সিস্ট গঠন করে, ঠিক সেরকম প্রতিকূল পরিবেশে কি হবে, তাদের মধ্যে কিছু কিছু জীব আছে যারা প্রতিকূল পরিবেশে তাদের যে স্পোরগুলো রয়েছে, তাদের যে জুস্পোর বা অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর, তো তার বাইরে একটা স্পোর, তাহলে স্পোরের বাইরে একটা কি সৃষ্টি করবে, মিউসিলেজের আবরণ সৃষ্টি করবে,
মিউসিলেজের আবরণ। তাহলে এই আবরণ, এই যে দশাটা মিউসিলেজের আবরণ দেওয়া দশাটাই কি হচ্ছে, পামেলা দশা। এটা মনে রাখতে পারি, এটা ক্লামাইডোমোনাসে দেখা যায়, ক্লামাইডোমোনাস। পরের প্রশ্ন দেখব, অণুবিস্তারণের ধাপ। এগুলো আর আলোচনা করছি না, অণুবিস্তারণের ধাপ আগে একদিন আলোচনা হয়েছে। ক্যাপাসিটেশন কি, ক্যাপাসিটেশনও মনে হয় প্রথম যে পেজটা ছিল সেখানে আলোচনা করেছিলাম, যে যখন শুক্রাণু নির্গত হচ্ছে প্রথমেই সেটা কিন্তু সক্রিয় অবস্থায় থাকে না, সেটা নিষিক্ত করতে পারে না। তাহলে তাকে কি করতে হবে, যে ওই জরায়ু বা যোনিতে থাকা যে বিভিন্ন গ্রন্থি থেকে ক্ষরিত যে পদার্থ, সেগুলোর দ্বারা কি হয়, শুক্রাণুটা কি হয়, যে সক্রিয় হয়ে ওঠে। এই শুক্রাণু যে সক্রিয় হয়ে ওঠার যে ঘটনা, এটাকে কি বলবো, ক্যাপাসিটেশন। প্লাসেন্টার বিরূপধর্মী কাজ। তাহলে প্লাসেন্টা কি হয়, ভ্রূণকে পুষ্টি দেয়, অক্সিজেন দেয়, বিভিন্ন অ্যান্টিবডি যেমন আইজিজি দেয়, আইজিজিকে ম্যাটার্নাল অ্যান্টিবডি বলে ওই কারণে। তাহলে এখানে বিরূপধর্মী কাজ। তাহলে এর মাধ্যমে কিন্তু এই হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ইত্যাদি কিন্তু প্লাসেন্টার মাধ্যমেই মাতার দেহ থেকে ভ্রূণের দেহে প্রবেশ করে। তাহলে এটা একটা বিরূপধর্মী কার্য। তাহলে প্লাসেন্টার মাধ্যমে মাতার দেহ থেকে এইচবিভি বা এবং এইচআইভি ভাইরাস কিন্তু ভ্রূণের দেহে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন দেখব, জননগত স্বাস্থ্য বজায় রাখা লিঙ্কেজ। লিঙ্কেজ কি, এটাও আলোচনা করেছিলাম, সম্পূর্ণ আর অসম্পূর্ণ। এবার লিঙ্কেজ কাকে বলে, লিঙ্কেজ মানে হচ্ছে যে একটা ক্রোমোজোমে থাকা, কাছাকাছি থাকা দুটো জিন যদি একই সাথে পরবর্তী জনুতে যদি সঞ্চারিত হয়ে যায়, তাহলে তাকে কি বলবো, লিঙ্কেজ। তাহলে দুটো জিন খুব কাছাকাছি অবস্থান করলে তারা দুজনই একসাথে পরবর্তী প্রজন্মে চলে যাচ্ছে, তাহলে তাকে কি বলবো, লিঙ্কেজ। আর এটা যদি পুরোপুরি হয়ে যায়, যে জিনগুলো তাতে থাকা সমস্ত জিনগুলো যদি চলে যায়, তাহলে তাকে কি বলবো, সম্পূর্ণ লিঙ্কেজ। আর যদি দেখা যায় কিছু গেল কিছু গেল না, তাহলে কি বলবো, অসম্পূর্ণ লিঙ্কেজ। তাহলে সম্পূর্ণ লিঙ্কেজ যেখানে হবে, তাহলে ওটা তো একটা কাকে সম্পূর্ণ লিঙ্কেজ বলে, কাকে অসম্পূর্ণ লিঙ্কেজ বলে বললাম। আর 2 নম্বর বলতে পারি, সম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে আমরা ক্রসিং ওভার দেখতে পাবো না। আর এক্ষেত্রে কিন্তু আমরা ক্রসিং ওভার অবশ্যই দেখতে পাবো অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন দেখব, লিঙ্গ নির্ধারণে জিনগত ভূমিকা, এগুলো আলোচনা করছি না। বেশ, এই ডিএনএ প্রতিলিপিকরণে এবার কিছু উৎসেচক বলেছে, তাদের ভূমিকা লিখতে বলছে। প্রথমে কি বলছে, হেলিকেজ, এটা হাইড্রোজেন বন্ধন ভাঙে, হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে, ভাঙতে সাহায্য। বেশ, ডিএনএ গাইরেজ এর অন্য নাম হচ্ছে টোপোআইসোমারেজ 2। এটা হচ্ছে কি, টোপোআইসোমারেজ 2। এর কি কাজ, ডিএনএর অতিকুণ্ডলী পাক খুলতে সাহায্য করে, খুলতে সাহায্য করে। ডিএনএর পিছনের দিকে যে কি সৃষ্টি হয়ে যায়, অতিকুণ্ডলী সৃষ্টি হয়ে যায়, সেই পাক খুলতে সাহায্য করে। ডিএনএ পলিমারেজ, যদিও এখানে আরএনএ পলিমারেজ আর কি। তাহলে আরএনএ পলিমারেজ যদি দেখি, তাহলে কি করবে, এটা ওই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এটা আরএনএ পলিমারেজ লেখা আছে, আচ্ছা ডিএনএ পলিমারেজ হতো, যাই হোক। এটা আরএনএ পলিমারেজ থাকলে সেক্ষেত্রে ট্রান্সক্রিপশনে সাহায্য করবে, কিন্তু এখানে ডিএনএ পলিমারেজ থাকলে কিসে সাহায্য করবে, সেটা হচ্ছে শৃঙ্খল সম্প্রসারণ। যেহেতু এটা প্রতিলিপিকরণ বলছে, তাহলে এটা কী হবে, ডিএনএ পলিমারেজ। তাহলে তাকে সে কী করবে, শৃঙ্খল সম্প্রসারণ করবে, সম্প্রসারণ। যদিও অনেক রকম আছে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। পরবর্তী প্রশ্ন দেখব, জীবন সৃষ্টি সম্পর্কে প্রাকৃতিক মতবাদ, ভূমিকা। জেনেটিক ড্রিফট কি, তাহলে কোনো একটা অঞ্চলে যে কোনো কারণে যে একটা জিন পুলের যদি আমূল পরিবর্তন ঘটে, একটা অনেকটা পরিবর্তন একসাথে ঘটে, তখন তাকে বলবো জেনেটিক ড্রিফট। কোনো একটা অঞ্চলে মহামারীর কারণে অনেকজন জীব একসাথে মারা গেল, তো তার ফলে সেটা কি বলবো, জেনেটিক ড্রিফট। বেশ, পরের প্রশ্ন দেখব, ড্রাগের অপব্যবহার, ম্যালেরিয়ার পরজীবী। এটা একটা জিনিস মনে রাখবো, যে এটা হচ্ছে জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, যে ম্যালেরিয়ার যে সংক্রামক দশা থাক, এটা যখন ওটা করাবো বলবো। বেশ, মেজর কার্ভ কি, পিটুইটারি নির্যাস
মেজর কাপ কাকে বলে? ওই বড় আকারের যে কাপগুলো আছে তাকে মেজর কাপ বলে। বেশ। সংকরায়ন কি উদ্দেশ্য? ডিএনএ টেকনোলজি, ইউট্রোফিকেশন তো আলোচনা হয়েছে, যে পুষ্টি, জলে পুষ্টি পদার্থ যদি বেশি বেড়ে যায় তখন তাকে ইউট্রোফিকেশন বলবো। স্পোরোপোলেনিন কি? তাহলে স্পোরোপোলেনিন হচ্ছে ট্যাপেটাম নিঃসৃত ট্যাপেটাম নিঃসৃত পদার্থ যেটি পরাগরেণুর বহিঃত্বক গঠন করে। তাহলে ট্যাপেটাম নিঃসৃত পদার্থ যেটি পরাগরেণুর বহিঃত্বক গঠন করে তাকে কি বলবো? তাকে বলবো স্পোরোপোলেনিন। এটা যান্ত্রিক রাসায়নিক বিভিন্ন আঘাত থেকে পরাগরেণুকে রক্ষা করে। তারপরে কি বলছে? স্পার্মিয়েসেন, ষাটটলির কোষ থেকে শুক্রাণুর কোথায়? ওই লুমেনে স্থানান্তরণ কে কি বলা হবে? স্পার্মিয়েশন। তাহলে ষাটটলির কোষ থেকে শুক্রাণুর লুমেনে স্থানান্তরণকে কি বলবো? স্পার্মিয়েশন। তাহলে এটা যদি দেখি একটা সেমিনিফেরাস টিউবিউল, এখানে যদি ষাটটলির কোষ থাকে তাহলে ষাটটলির কোষে এখানে কে থাকবে? এখানে শুক্রাণু থাকবে, এখান থেকে পুষ্টি নেবে। যে পরবর্তীকালে দেখা যাবে কি, যে এইটা কোথায়, এই অংশটাকে বলছি লুমেন, এই ফাঁকা স্থানটা লুমেন বলছি, তাহলে এখানে স্থানান্তরণ হবে। এই ঘটনাটাকে কি বলবো? স্পার্মিয়েশন। এটা যদি দেখি এখানে প্রথিত ছিল ষাটটলির কোষে, তাহলে সেখান থেকে কি হলো? লুমেনে স্থানান্তর হলো। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো স্পার্মিয়েশন। জৈব অভিব্যক্তি, যাই হোক, তাহলে আর জিনগত হিমোলিন, কঠিন বজ্র পদার্থে আলোচনা, যাই হোক এখানে বড় প্রশ্ন ছিল, আর এবার তো এমসিকিউগুলো আলোচনা করেছি। তাহলে এই ছিল আজকের পেজ 55 পাতার। তো এটা করে নেবে সবটাই, পরবর্তীতে আবার পরবর্তী পেজ আলোচনা করা হবে।